ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वाधि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। एकादश बाली सांस्कृतिक उत्सव आजकेर এই ভক্ত সম্মেলনে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাঞ্জন সেনগুপ্ত মহাশয়, সমকালের অন্যতম বিশিষ্ট লেখক, বক্তা, প্রকাশক শ্রী সুমন ভৌমিক মহাশয়, এদের আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই বালি সাংস্কৃতিক উৎসবের কর্তৃপক্ষ যারা এই কমিটি, তারা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম বক্তা স্বামী পরদেবতানন্দ মহারাজকে, এবং আজকের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রেখেছেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজ, তাকে আমার প্রণাম জানাচ্ছি। এবং আজকের এই ভক্ত সম্মেলনে এখন সমাগত শ্রোতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এখন আমার কিছু কাজ ছিল কলেজে, তাই মহারাজরা বলেছেন আমি শুনতে পারিনি, কিন্তু আমি সুমনদাই বলি এবং দেবাঞ্জন বাবু, এনাদের দুজনের বক্তব্য শুনলাম। এখন শেষে যখন বলতে উঠছি, এই কিছু নোট করে এনেছিলাম, ভাবছিলাম কি বলবো, কিন্তু এই বক্তব্য শোনার পরে আমার অনেক কিছু খুব মন দিয়ে শুনছিলাম, চিন্তাভাবনাগুলো আবার মনে হচ্ছে ক্লাসে পড়াই তো রিকনস্ট্রাক্ট করতে হবে। অনেক কিছু বলবো ভেবেছিলাম, এনারা বলে দিয়েছেন। ভাগ্যিস পূর্ববর্তী আমার মহারাজদের বক্তব্য আমি শুনিনি, তাহলে বোধহয় পুরোটাই একটা রিকনস্ট্রাক্ট করতে হতো। আর একেবারে দিনের শেষ, ভেতরে ঠান্ডা, বাইরে গরম, কিন্তু ভেতরে ঠান্ডা, তাই খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু দিনের শেষ আর আমার শেষ বক্তব্য, তাই একেবারেই আর দীর্ঘায়িত করব না। সুমনবাবুর কথা শুনতে শুনতে আমি ওনাকে এই মাত্র বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ এবং গিরিশচন্দ্র আমার অনেক বছর আগের পড়া কয়েকটি বইয়ের কথা মনে পড়ছিল। অন্যতম প্রখ্যাত নট এবং নাট্যকার ছিলেন উৎপল দত্ত মহাশয়, তার লেখা একটি বই গিরিশ মানুষ, অপূর্ব একটি বই, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা শ্রীরামকৃষ্ণের গিরিশচন্দ্র, এগুলো আগে পড়া বই। সুমনবাবু তো বললেন আমাদের চেতনানন্দজির বইয়ের কথা, খুব সুন্দর লাগছিল। আজকে আমার যে সংক্ষিপ্ত আলোচনা, তার মধ্যে হয়তো গিরিশচন্দ্রের কথা একটু আসবে, ডিটেলস বলবো না কিন্তু আসবে। ডিটেলস জায়গাটা সুমনবাবু কভার করেছেন খুব সুন্দরভাবে। আর দেবাঞ্জনবাবু যে মণিমুক্তা আমাদের উপহার দিলেন, তার সম্বন্ধে আর বিশেষ কিছু বলছি না। একটা দুটো ইনফরমেশন আমার কাছেও নতুন, থ্যাংক ইউ, সোর্সগুলো আমি আপনার থেকে একটু নিয়েই নেব। একটা দুটো ইনফরমেশন,
তাই যেহেতু গুরু শিষ্য পরম্পরা, যার কথার সূত্র ধরে দেবানন্দবাবু শেষ করলেন, আমি তার কথার দিয়ে শুরু করছি। মায়ের ভারী শরৎ। একবার ঠাকুর তার কোলে বসে পড়েছিলেন, যে দেখছি তুই আমার ভার বইতে পারিস কিনা। মায়ের ভারী শরৎ, শারদানন্দ, মায়ের দারোয়ান। আমাকে আজ থেকে কয়েক বছর আগে মঠ মিশনের একজন বরিষ্ঠ সন্ন্যাসী বলেছিলেন খুব সুন্দরভাবে, যে যদি আজ থেকে আরো 1000 বছর পরে বা 500 বছর পরে, যেহেতু স্বামীজি বলেছেন এখানে যে শক্তির ক্রিয়া শুরু হলো তা আগামী 1500 বছর পর্যন্ত ক্রিয়াশীল থাকবে, যদি আজ থেকে 500 বছর পরে বা 1000 বছর পরে বা 300 বছর পরে, ঠিক যেমন স্কুল অফ থটস, ফিলোসফিক্যাল স্কুল তৈরি হয়েছিল, এরকম যদি সত্যি শ্রীরামকৃষ্ণ ফিলোসফি বলে আলাদা করে কিছু লেখা হয়, তাহলে তার মূল আকর গ্রন্থ হবে, সূত্র গ্রন্থটি হবে শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, যা এই শরৎ মহারাজ এর একটি অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। গুরু শিষ্য পরম্পরা সম্বন্ধে শরৎ মহারাজ খুব সুন্দর লিখছেন। ঠাকুরের কথা এত অথেন্টিক, কেন এই বইটার শুরুতেই শরৎ মহারাজ খুব সুন্দর বলেছিলেন যে কেন তিনি লীলা প্রসঙ্গ লিখতে প্রণোদিত হয়েছিলেন। ঠাকুরকে নিয়ে নানান রকম গাল গল্প চতুর্দিকে শুরু হয়েছিল। শরৎ মহারাজ শুরুতেই লিখেছেন যে তখনকার দিনে স্বামী বিবেকানন্দ না লিখে শরৎ মহারাজের শ্রী বিবেকানন্দ, আমরা শ্রী বিবেকানন্দের হইয়া এই কাজে প্রবৃত্ত হইয়াছি। দেখুন লীলা প্রসঙ্গের শুরুতে শরৎ মহারাজ লিখছেন। তো এখানে গুরু শিষ্য সম্বন্ধে ঠাকুরের কথা, দ্য মোস্ট অথেন্টিক ওয়ান আমরা মনে করি, সেইটা দিয়ে শুরু করছি। শরৎ মহারাজ লিখছেন ঠাকুরকে কোট করে, শ্রীরামকৃষ্ণ বলতেন গুরু যেন সখী, যতদিন না শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধার মিলন হয় ততদিন সখীর কাজের বিরাম নাই। সেইরূপ যতদিন না ইষ্টের সহিত সাধকের মিলন হয় ততদিন গুরুর কাজের শেষ নাই। এইরূপে মহিমান্বিত শ্রী গুরু জিজ্ঞাসু ভক্তের হাত ধরিয়া উচ্চ হইতে উচ্চতর ভাবরাজ্যে আরোহণ করেন এবং পরিশেষে তাকে ইষ্টমূর্তির সম্মুখে আনিয়া বলেন, ও শিষ্য ওই দেখ। ইহা বলিয়াই অন্তর্হিত হন। এখন শ্রীগুরুর বিচ্ছেদ অনিবার্য, এই ভাবিয়া একজনের মন কাতর হয়েছিল। তখন ঠাকুরকে জিজ্ঞাসা করায় ঠাকুর উত্তর দিয়েছিলেন, সেটিও শরৎ মহারাজের ভাষায়। ঠাকুর বলছেন, গুরু কোথায় যান? একজন জিজ্ঞেস করছেন, গুরু কোথায় যান মশাই? ঠাকুর তদুত্তরে বলে ওঠেন, গুরু ইষ্টে লয় হন, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তিনে এক, একে তিন। এখন এটি একটি গুরুতত্ত্বের যে আধ্যাত্মিক তাৎপর্য, সেটা শ্রীরামকৃষ্ণদেব খুব অদ্ভুতভাবে তুলে ধরেছেন। আজকে গুরু পরম্পরায় আমি তাই দুজন এর উপরে ফোকাস করব, অতি সংক্ষেপে যতদূর সম্ভব। প্রথম, শ্রীরামকৃষ্ণ ঠাকুরের গুরু ভাব, বা শ্রীরামকৃষ্ণ কিভাবে তার, আমরা আজকের পরিভাষায় বলার চেষ্টা করব, মাল্টি ফ্যাসেটেড একটা অ্যাসপেক্ট, কিভাবে তিনি গুরু তত্ত্ব তার জীবনে প্রকাশ হয়েছিল নানাভাবে, বহুমুখীভাবে। আরেকজন মা, একেবারে গোড়ার কথা। স্বামীজি বলছেন আমাদের প্রথম মঠ কাশীপুর, আলোচনাতে এসেছিল কাশীপুরের কথা। আমাদের প্রথম মঠ স্বামীজি উল্লেখ করেছেন। এই কাশীপুরে ঠাকুর কয়েকটা খুব অদ্ভুত কাজ করছেন। একটি খুব সুন্দর আকর গ্রন্থ আছে স্বামী প্রভানন্দজির লেখা, আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ। তাতে দেখবেন একটা খুব মনোজ্ঞ আলোচনা আছে। প্রভানন্দজি এই জায়গাগুলোকে খুব পয়েন্ট করে করে সাজিয়েছেন। প্রথম কি কাজ করছেন ঠাকুর? বলছেন এই যে হয়েছে, মানে রোগ হয়েছে, ঠাকুর বলছেন এটার একটা মানে আছে।
এতে আগাছা পালায়। প্রথম, এতে আগাছা পালায়। তার অর্থাৎ যারা নিজের লোক তারা থাকবে, আর যারা কোনো মতলব পাকিয়ে ঠাকুরের কাছে আসবে তার উদ্দেশ্য তারা থাকবে না। তারপরে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ঠাকুর বলছেন, এখানে দুরকম ভক্ত আছে। একদল ভক্ত বলছে, হে ঈশ্বর আমাকে উদ্ধার করো, তারা বহিরঙ্গ। আর একটা অন্তরঙ্গ ভক্তের কথা বলছেন আরেক ধরনের ভক্ত তারা অন্তরঙ্গ, তারা তিনটি জিনিস জানতে চায়, আমি কে অর্থাৎ ভগবানকে, তারা কে, এবং তাদের সাথে আমার কি সম্বন্ধ। শ্রীরামকৃষ্ণ সংঘের ভিত্তি ঠিক এইখান থেকেই গড়ে উঠছে। শিশু রামকৃষ্ণ সংঘ, ওই জন্য স্বামীজি বলছেন আমাদের প্রথম মঠ। খেয়াল করুন, এই সময় ঠাকুর ওই 11 জনকে গেরুয়া বস্ত্র দিচ্ছেন, এবং আরো গুরুত্বপূর্ণ কাজ, এই ভালোবাসার বন্ধনে সবাইকে বেঁধে ফেলছেন। নরেন্দ্রনাথকে ডেকে বলছেন, দেখ নরেন, তুই এদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান, তুই এদের খুব ভালোবাসবি, ইনস্ট্রাকশন ভালোবেসে ধরে রাখবি যাতে এরা আর ঘরে ফিরে না যায়, একদম ক্যাটেগরিক্যাল ইনস্ট্রাকশন। তারপর দেখুন, দেহাবসানের কিছুদিন আগে সেই বিখ্যাত ঘটনা, নরেন্দ্রনাথকে ঘরে ডেকে আনছেন, আমরা প্রত্যক্ষ করি। তার আগে আবার একটা ঘটনা ঘটেছিল, একটা কাগজে লিখেছিলেন, সেই ঠাকুরের অপূর্ব হাতের লেখা, জয় রাধে প্রেমময়ী, নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। নরেন্দ্র মাঝে, আমি পারবো না, আমি ওসব পারবো না, তোর হাড় করবো। তারপর তাকে ডেকে আনছেন ঘরে, এবং সেই স্পর্শ করে বলছেন, আজ তোকে আমার যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি, তারপর ফিরে যাবে। এর মধ্যে নরেন্দ্রনাথকে লিডার হিসেবে একদম ফোর ফ্রন্টে নিয়ে আসছেন। ঠাকুর কি বললেন লাস্ট শেষে? গুরু এবং ইষ্টে লয় হয়ে যান। শ্রীরামকৃষ্ণদেব তাদের গুরু। এই শ্রীরামকৃষ্ণ সংঘ তারপরে অনতিকাল পরে আমরা দেখব যখন প্রতিষ্ঠিত হবে বরানগর মঠ, যার প্রথম সাক্ষ্য বহন করবে সেই মুন্সিদের পোড়ো একটা ভূতের বাড়ি, যেখান থেকে শুরু হবে, সেখানে এই গুরু কিন্তু হয়ে উঠবেন। তখনই ছিলেন এই সংঘের ইষ্ট। শ্রীরামকৃষ্ণ আমাদের ইষ্ট। শ্রী শ্রী মাও বলেছেন ঠাকুর হচ্ছেন আমাদের ইষ্ট। দেখুন, এই যে বলছেন না, গুরু ইষ্টে লয় হয়ে যাচ্ছেন, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের গুরু শক্তি। কিভাবে ধীরে ধীরে এই পুরো যুবক দলকে, ত্যাগী ভক্তকুল এবং তার যে গৃহী ভক্ত, তাদেরকে আস্তে আস্তে নিয়ে আসছে, এগিয়ে নিয়ে আসছে। কাশীপুর থেকে শুরু। শশী মহারাজের কথা ভাবুন। আমার নিজে রামকৃষ্ণের সঙ্গে যখন আমি যোগদান করি, আমি যোগদান করেছিলাম এখান থেকে অনেক দূরে, চেন্নাইতে। আপনারা যারা চেন্নাই গেছেন, দক্ষিণ ভারতে রামকৃষ্ণ ভাবান্দোলনের ভিত্তিভূমি হচ্ছে এই ম্যাড্রাস মঠ, তখনকার দিনে ম্যাড্রাস। একটি ছোট্ট বাড়িতে যারা আপনি গেছেন, আপনারা গেছেন, বিলিগিরি আয়েঙ্গার স্বামীজির একজন বিশিষ্ট ভক্ত, পেশায় আইনজীবী। বিলিগিরি আয়েঙ্গারের একটা বাড়ি, তাকে আইস হাউস বলতো সেই সময়, পরবর্তীকালে ক্যাসেল কার্নান, এখন তার নাম বিবেকানন্দ ইল্লাম। যাই হোক, সেইখানে ঢুকলে একটা ছোট্ট ঘরে, যদিও সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, এক্স্যাক্টলি শশী মহারাজ কোথায় থাকতেন, হয়তো সেই ঘরটা আর নেই। স্বামীজির অন্যতম গুরু ভাই রামকৃষ্ণানন্দজি, তাকে স্বামীজি পাঠালেন, এবং সেইখানে গিয়ে শশী মহারাজ কাজ শুরু করলেন। আমাদের রামকৃষ্ণ সংঘের অধুনা রামকৃষ্ণ লোকে লোকান্তরিত সহসংঘাধ্যক্ষ ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি। ওনার একটি অদ্ভুত গ্রন্থ আছে, সেবাদর্শে রামকৃষ্ণানন্দ বলে, অপূর্ব লেখনী, আপনারা পড়ে দেখতে পারেন। এখানে খুব একেবারে যেমন তথ্যনিষ্ঠ তেমনি মনজ্ঞ বর্ণনা আছে শশী মহারাজের এই সাধনার। তো সেখানে একটা জায়গায়, এই ঘটনা আপনারাও জানেন, সেটা এখানেও হয়েছে, ম্যাড্রাসেও। প্রচণ্ড গরম, শশী মহারাজের ঘুম ভেঙে গেছে, তো উঠে ভাবছেন ঠাকুরের তো গরম লাগছে, ঠাকুরকে হাওয়া করছেন। ঠাকুরের
তার অদ্ভুত, মানে বরানগর মঠ থেকেই শশী মহারাজকে আমরা জানি। অতীতের স্মৃতি, বিরজানন্দজির জীবন, শ্রদ্ধানন্দজির লেখা, সেখানে একবার ওরকম হয়েছিল যে ওই ঠাকুরের যে দাঁতন, সে দাঁতনের মুখগুলো ভালো করে থেতো করে দেওয়া হয়। শশী মহারাজ প্রচণ্ড রেগে গিয়ে তিরস্কার করছেন, বলছে আজকে তুই ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বার করেছিস। তো ওই রকম ম্যাড্রাসের ওই রকম গরম, শশী মহারাজ ঠাকুরের ওই প্রতিকৃতির সামনে বসে আছেন, ঠাকুরের ছবির কাছে বসে গরমে হাওয়া করছেন, আর মুখ দিয়ে কন্টিনিউয়াসলি বলছেন পরম গুরু, সদ্গুরু, শ্রীগুরু, সনাতন গুরু। তাদের যে গুরু, এই গুরু ইষ্টে লয় হয়ে গেছেন। এই এক অভিনব অভিজ্ঞান আমার কাছে মনে হয়েছে, ঠাকুরের একটা অদ্ভুত। শশী মহারাজের কথা দিয়ে যেহেতু বলছি, সময় খুব অল্প। কাঁকুরগাছি ঠাকুরের শরীর চলে গেছে, দেখুন কিরকম একটা মানে একাত্ম ভাব। যখন ঠাকুরের শরীর যাবার পরে ঠাকুরের প্রতিকৃতির সামনে পাদুকার সম্মুখে এরা সন্ন্যাস দিচ্ছেন। নরেন্দ্রনাথের নিজের ইচ্ছা ছিল রামকৃষ্ণানন্দ নাম নেবেন, কিন্তু শশী গুরুগত প্রাণ, তাই তাকে রামকৃষ্ণানন্দ নাম দেওয়া হলো। শ্রীরামকৃষ্ণের সেই ভস্মাস্তিপূর্ণ কলস কাঁকুরগাছিতে সমাহিত করা হচ্ছে। তো যেই ভস্মাস্তিটি রেখে তার উপরে মাটি দিচ্ছে, শশী একবারে আর্তনাদ করে উঠছে, বলছে ওগো ঠাকুরের গায়ে লাগছে। এই একাত্মতা, এই অদ্ভুত একাত্মতা, এই শশী মহারাজ। দেখুন গুরু যখন ইষ্টে লয় হয়ে যাচ্ছেন, মহারাজের আলোচনা করেছেন, তাই আমি আর বিশেষ ইলাবোরেশনে যাব না। এই গুরু পরম্পরা আমাদের ভারতবর্ষের একটা চিরায়ত ঐতিহ্য। বৈদিক যুগেই দেখবেন স্তোত্রে আছে, গুরু শিষ্যকে উপদেশ করছেন, ধর্মান্ন প্রমোদিতব্যম, কুশলান্ন প্রমোদিতব্যম। আরেকটি জায়গায়, বিশেষ করে আমাদের দীক্ষান্ত যে ভাষণ হয়, সেখানে একটা খুব সুন্দর লাইন আছে, বলছেন আচার্যায় প্রিয়ম ধনমাহৃত্য প্রজাতন্তুম মা ব্যবচ্ছেৎসি। গুরু শিষ্য পরম্পরা, এটি কিন্তু আরেকটি অর্থ আছে, বলছেন যে দ্য লাইন অফ প্রোজেনি, তার থেকে কখনো যেন আমরা বিচ্যুত না হই। এও কিন্তু গুরু শিষ্য, যে ক্ষেত্রে গুরু শিষ্য পরম্পরার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। প্রোজেনি বা জেনারেশন অর্থে কিন্তু এই গুরু শিষ্য পরম্পরাও এখানে আনা যেতে পারে। উপনিষদের যুগে যদি চলে যাই, খুব ছোট্ট করে, যেহেতু ঠাকুরমার উপরেই বলবো, আমি 15 টাইম নেব আপনাদের থেকে। উপনিষদের যুগে যদি চলে যাই, তাহলে দেখবো ছান্দোগ্য উপনিষদে শ্রীকৃষ্ণ, তিনি তার গুরু ঘোরাঙ্গিরস, তার কাছে পাঠ নিচ্ছেন। কিসের পাঠ? আঙ্গিরস তাকে উপদেশ করছেন, অচ্যুতমসি, অক্ষত, অচ্যুত আছো, অক্ষত আছো, প্রাণের যে সূক্ষ্মতা তা তোমার বৃদ্ধি পাচ্ছে কিনা। গুরু আঙ্গিরসের শিষ্য শ্রীকৃষ্ণ। যদিও এটা নিয়ে পরবর্তীকালে বেশ কিছু আলোচনা আছে। শঙ্করাচার্য তার ভাষ্যে লিখেছেন যে গুরু আঙ্গিরস শ্রীকৃষ্ণায় দেবকী পুত্রায় বাসুদেবায় আঙ্গিরস তাকে উপদেশ করছেন। পুরাণের যুগে উদাহরণের অভাব নেই। দ্রোণাচার্য তার শিষ্য আমরা দেখতে পাচ্ছি, একদিকে অর্জুন, পাণ্ডব, কৌরব, আবার একদিকে একলব্য। মহাবীর গঙ্গাপুত্র ভীষ্ম, তার গুরু পরশুরাম, ইত্যাদি অনেক বর্ণনা আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। একেবারে যদি একটা লং জাম্প 8ম শতকে আমরা চলে আসি, তাহলে দেখব শঙ্করাচার্য, সেই গুরু পরম্পরা। আমরাও কিন্তু এই গুরু পরম্পরা, এই লিনিয়েজেরই একটা অবশ্যই এসেনশিয়ালি পার্ট অফ দিস লিনিয়েজ। নর্মদার ধারে এই ওঙ্কার পর্বত আছে, আপনারা যারা ওঙ্কারেশ্বর গেছেন দেখবেন ওইখানে একটা খুব সুন্দর একটা গুহা আছে। তো শঙ্করাচার্য গেছেন সেইখানে তার গুরু গোবিন্দ ভগবৎ পাদের সঙ্গে দেখা করতে। তখনও তিনি গুরু হননি, গোবিন্দ ভগবৎ পাদের দর্শন মানসে গেছেন। গোবিন্দ ভগবৎ পাদ বহু বছর ধরে মৌনী, কিন্তু এই বালক শঙ্কর যেই তার কাছাকাছি এসেছে, জনশ্রুতি গোবিন্দ ভগবৎ পাদ বুদ্ধিত হয়েছেন।
এবং তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেছেন। শঙ্করাচার্য নাকি এক অদ্ভুত স্তোত্র রচনা করে উত্তর দিয়েছিলেন, মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি ঘ্রাণ নই, আমি জিহ্বা নই, সব কিছুর ঊর্ধ্বে। তো গোবিন্দ ভগবৎ পাদ তাকে শিষ্য হিসেবে স্বীকার করলেন। এই শঙ্করাচার্যের আবার তার প্রখ্যাত 4 শিষ্য। একবার এরকম শঙ্করাচার্য একটি গ্রামে গেছেন ভিক্ষার্থে। সেই গ্রামের এক গরিব অথচ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণের ছেলে। সেই ছেলেটি লোকে বলতো কথা বলতে পারতো না, বোবা। তো শঙ্করাচার্য কিন্তু দেখেই বুঝেছিলেন যে এ একেবারে পরিপূর্ণ জ্ঞানী। তো শঙ্করাচার্য যেই তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেছেন, সে এক অদ্ভুত ভাবে এক অদ্বৈতিক পরিভাষায় উত্তর দিয়েছেন, অপূর্ব। বলছেন, মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, ঘনচ্ছন্ন মেঘ ঘনচ্ছন্ন দৃষ্টি। অদ্ভুত সে এক তত্ত্বে বলেছিলেন, মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, সেই রকম মানুষের অজ্ঞানরূপ অন্ধকার মানুষের যে আত্মস্বরূপ তাকে আবৃত করে রেখেছে। তো শঙ্করাচার্য বলছেন, জ্ঞান এর হাতে হস্তামলকের মতো। এই প্রখ্যাত তিনি পরবর্তীকালে শঙ্করাচার্যের অন্যতম শিষ্য হস্তামলকাচার্য। আরেক শিষ্য ছিলেন শঙ্করের, সে একটু বোকা। লোকে ভাবত যে তার সত্যি সত্যি তার সেই মেধা বা সেই জায়গা ছিল না। তো তার নাম ছিল গিরি। তো পদ্মপাদ শঙ্করের আরেক শিষ্য, তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তো তিনি একবার এরকম পাঠদানকালে গিরি দূরে পুষ্পচয়ন করছে। তো পদ্মপাদ বলছেন, এইকে বেদান্তের তত্ত্ব উপদেশ দেয়া একটা, যেমন একটি প্রাকার আছে পাঁচিলকে দেওয়ার মতো। শঙ্করাচার্য খুব কৃপা পরবশ হয়ে শিষ্যকে সেই মুহূর্তে জ্ঞান প্রদান করলেন। তো এই গিরি অদ্ভুত তোটক ছন্দে গুরু বন্দনা করেছিল, তো তার নাম হয়ে পড়ে তোটকাচার্য। যাই হোক, এই গুরু পরম্পরা আমরা ঐতিহাসিক যুগেও দেখেছি। একেবারে নাটশেলে এই যে স্তোত্র দিয়ে শুরু করেছিলাম, জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, শিষ্যের যে অজ্ঞান তাকে দূর করা এবং জ্ঞাননেত্র উদ্ভাসিত করা, এটি হচ্ছে গুরুর মূল কাজ। এইবার শ্রীরামকৃষ্ণের যে গুরু শ্রীরামকৃষ্ণ, তার মূল কয়েকটি বৈশিষ্ট্য ছিল। দেখুন, আমি বলেইছিলাম প্রথম যে নানাভাবে শ্রীরামকৃষ্ণদেব নানাভাবে তার মধ্যেই গুরুভাবের বিকাশ হয়েছে। একটা জায়গায় ঠাকুর বলছেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, জোর করে ঈশ্বর লাভ করে নেয়। তো আমরা দেখছি গুরু শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের মনে এই ধারণাটি প্রথম একবারে দৃঢ়বদ্ধ করে দিচ্ছেন যে ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এটি ছিল গুরু শ্রীরামকৃষ্ণের প্রথম বৈশিষ্ট্য। অনেক ঘটনা আছে, ধীরে ধীরে বলবো অল্প অল্প করে। দ্বিতীয়, সব গুরুর ক্ষেত্রে যেটা হয় দেখা যায়, তার সমস্ত শিষ্যদের অবস্থা বা সমস্ত শিষ্যদের মানসিক গঠন একরকম নয়। এই বিচার আমরা করব না, কেননা পুথিকার অক্ষয় কুমার সেন একেবারে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন আমাদের। বলছেন, ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিবে এমন, ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। সুতরাং কে বড় কে ছোট এটা আমরা আলোচনা করছি না, কিন্তু ডাইভার্সিটিটা আজকের ভাষায় হেটেরোজেনাস গ্রুপ, ডাইভার্সিটিটা একবার ভেবে দেখুন। একদিকে নরেন্দ্রাদি একেবারে খুব স্কলারলি তার শিষ্যবৃন্দ, নরেন্দ্রনাথ, শরৎচন্দ্র মানে শারদানন্দজি, অভেদানন্দী, কালী বেদান্তী, তুরীয়ানন্দ। আর একদিকে একেবারে বিহারের একবারে দেহাতি পরিবারের লাটু মহারাজ। স্বামীজি বলতেন, লাটু হচ্ছে ঠাকুরের মিরাকল, লাটু ঠাকুরের মিরাকল। একবার লাটু খুব রাম ভজন করতো। একবার ঠাকুর লাটুকে বলছেন, বলতো লাটু, লেটো তোর রামজি এখন কি করছেন?
লাটু তো বুঝতে পারছে রামজি এখন ছুঁচের ভেতর দিয়ে হাতি চালাচ্ছেন। হ্যাঁ, স্বামীজি খুব সুন্দর বলেছিলেন, বলছেন যে আমরা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিলাম, যদি কখনো আমাদের মন জব ধ্যান বা খুব উচ্চ ভাব থেকে কখনো একটু নেমে আসতো, আমরা পড়াশোনা অর্থাৎ ইন্টেলেকচুয়াল আমাদের কিছু পার্সিউট ছিল, লাটুর সেই সব কিছুই ছিল না। অদ্ভুত। বিশ্ববিজয়ী বিবেকানন্দ কলকাতায় ফিরে এসেছেন, স্বামীজি লেকচার দিতে যাবেন, লাটু মহারাজ তার সেই অদ্ভুত দেহাতি আর হিন্দি মিশ্রিত বাংলায় বলছেন, আমি তোমার সঙ্গে যাই। এবার স্বামীজি বলছেন, তুই গিয়ে কী করবি? তুমি যা বলে আমি শুনবে। ভালো, নিয়ে তুই গিয়ে কী করবি? কিছুতেই ছাড়বেন না। বলছে, আমি তোমার জন্য এক কুচু জল লয়ে বসে থাকবো। ভালো, চল। তো নিয়ে গেছেন স্বামীজি লাটুকে সঙ্গে করে। তারপরে সভা সব শেষ হয়েছে, ফিরে এসছেন, লেটু তুই কী বুঝলি বল। লাটু মহারাজ অসাধারণ উত্তর দিয়েছিলেন। বলছেন, বক্তৃতা তো শুনলি, তুই কী বুঝলি? কোন বক্তৃতা এক্স্যাক্টলি ইনফরমেশনটা আমার কাছে নেই, ইংরেজিতে বলেছিলেন কিনা, এক্স্যাক্টলি কোন লেকচার, যাই হোক লাটু মহারাজকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অজস্র লেকচার দিয়েছেন তো। লাটু মহারাজ খুব সুন্দর উত্তর দিয়েছেন, বলছেন ওই ঠাকুর যে কথাগুলো বলতেন সে কথাগুলোই তুমি বলে গেলে। স্বামীজি খুব খুশি, একেবারে ডগমগ হবে যে লেটো তুই আমার কথা ঠিক বুঝেছিস, তুই আমার কথা ঠিক বুঝেছিস। তো দেখুন, এইরকম একটা হেটেরোজেনাস গ্রুপ, এই যার কথা বলছিলেন গিরিশচন্দ্র, হ্যাঁ, একেবারে গিরিশচন্দ্রের একটি শিশুপুত্র মারা যায়, এই পুত্র শোকগ্রস্ত পুত্র শোকাহত পিতা একেবারে প্রায় মত্ত অবস্থায় একদিন ঠাকুরকে ধরে বসে, বললো তুমি আমার ছেলে হয়ে জন্মাবে। তো ঠাকুরের তো মানে উইট, হিউমার, স্যাটায়ার, জোকস, মানে আমরা যাকে বলি হাস্যরসের যত রকম বোধহয় প্রকার আছে, প্রাচ্য এবং পাশ্চাত্য যারা সাহিত্যিক তারা প্রকারভেদ করেছেন, ঠাকুর বোধহয় কোনোটাই বাদ রাখেন। খুব হিউমারাস তো। একবারে সরাসরি বলছেন, আমি কেন তোর ছেলে হতে যাবো? আমার বাপ কত ধার্মিক ব্রাহ্মণ ছিলেন জানিস, অশূদ্রজাতি ছিলেন ক্ষুদিরাম, আমি কেন তো। খুব রেগে গেছে গিরিশ, মত্ত অবস্থা তো, খুব রেগে গেছে। গিয়ে একবারে এই যেটা সুমনবাবু বলছিলেন, বলছেন কি তুমি ব্রাহ্মণ আর আমি কায়স্থ বলে, হ্যাঁ, আর এই যে তোমাকে আমি লুচি খাওয়ালাম ইত্যাদি ইত্যাদি বলে খুব বলেছেন। ঠাকুর চলে এসেছেন। পরের দিন রামদত্ত এসেছেন। ঠাকুর রামকে দেখে বলছেন, দেখো রাম, 1.5 খানা লুচি খাইয়ে গিরিশ আমায় কি গালাগালি না করলে। এবার রামদত্ত এই আরেক পরিকর, হ্যাঁ, হি ওয়াজ নট এ ভেরি সিম্পল পার্সন। তখনকার দিনে তার পেটেন্ট ছিল, ভাবুন, ওয়ান অফ দ্য ফেমাস বায়োকেমিস্ট ইন দোজ ডেজ, মেডিকেল কলেজের আপনি ভালো বলতে পারেন বায়োকেমিস্ট্রি প্রফেসর, পেটেন্ট ছিল তার, প্রচুর ছাত্র। এই রামদাদা স্বামীজি, রামদত্ত যেই এসেছেন, দেখো রাম, কালকে 1.5 খানা লুচি খাই গিরিশ আমায় কি গালাগালি করলে। তা রাম বলছেন, তা সে আর কি করেছে? আপনি তাকে যেরকম দিয়েছেন, যখন শ্রীকৃষ্ণ কালিয়কে বধ করলেন, তখন কালিয় তাকে বলেছিল যে প্রভু তুমি আমাকে বিষ দিয়েছ, আমি আর অমৃত পাবো কোথায়? আমি বিষই, ভগবান যখন তাকে জিজ্ঞেস করছে তুমি কেন বিষ ছড়াও, তখন সে বলছে আমি বিষ ছাড়া পাবো, তুমি বিষই দিয়েছো, অমৃত আমি পাবো কোথায়? তা আপনি তো গিরিশকে এরকম করেছেন। ঠাকুরের ভিশন ছিল, হ্যাঁ, বলছেন একবার দেখলাম পঞ্চবটি ধারে একটি উলঙ্গ ছেলে, কালো, তার এক হাতে সুরা পাত্র আরেক হাতে সুরা ভাণ্ড। তাকে জিজ্ঞেস করলাম তুই কে? সে বলল আমি ভৈরব। বললাম তুই কি জন্য এসেছিস? আমি তোমার কাজ করতে এসেছি। তো গিরিশ হচ্ছে ওই ভৈরবের অংশে জন্ম, তাই ওর সুরাপানে এত আসক্তি। লোকে কমপ্লেন করতো গিরিশ মদ খায়। ঠাকুর একবারে ভয়ঙ্কর তিরস্কার করতো, ও মদ খায় তাহলে তোর কি, লেখ না ওর মতো একটা নাটক, লেখ না ওর মতো একটা কবিতা। ওর ভৈরবের অংশে জন্ম, তাই ওর এত আসক্তি। যাই হোক, যেই রামদত্ত বলেছেন, সঙ্গে সঙ্গে এই দেখুন গুরু শক্তি বলছিলাম তো, অত ভার্সেটাইল, ঠাকুর সঙ্গে উঠে পড়েছেন, চলো গিরিশের বাড়ি যাই। গিরিশ তারপর তার যেই নেশা কেটে গেছে, তার আর অনুশোচনার শেষ নেই। মাসিকে পাঁচানা ভক্তি, ঠাকুর বলতেন নির্ভক্ত, ঘরবার করছেন। তো সেই ঠাকুর আসছেন, তো গিরিশ বলেন তুমি এসেছো? বলে হ্যাঁ, মায়ের ইচ্ছায় চলে এলাম। তো গিরিশ বলছেন আজ যদি তুমি না আসতে তাহলে বুঝতাম তুমি আমার ভগবান নও, তুমি আমার ঈশ্বর নও। সো এইরকম একটা গ্রুপ, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণের সামনে। তো
অর্থাৎ যেটা বলতে চাইছিলাম যে কত রকম এ বললে আর শেষ হবে না। নাগমশাই একদিকে, এই যার কথা বলছিলেন একদিন গিরিশ ঘোষ মত্ত অবস্থায়, এর সঙ্গে আরেকজন লোক ছিলেন, তার নাম কালীপদ ঘোষ, দানা কালী। হ্যাঁ, এই দানা কালীকে নিয়ে অনেক স্টোরি। দানা কালীর হ্যাঁ দানা কালীর স্ত্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন যে আমার স্বামী একেবারে দুশ্চরিত্র, সংসারে এক পয়সা ঠেকায় না, যা রোজগার করে সব উড়িয়ে দেয়, আপনি কিছু করুন। ঠাকুর তাকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়েছিলেন। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। কলমির দল, সব এক একটা পরিকর। শেক্সপিয়ারের একটা নাটক আছে বিখ্যাত, অ্যাজ ইউ লাইক ইট। তো তাতে শেক্সপিয়ার মানুষের জীবনের 7টা অবস্থার কথা বর্ণনা করেছেন, 7 এজেস অফ ম্যান। তো শ্রীরামকৃষ্ণ যখন লীলা আমরা দেখি, আলোচনা করি, ঠাকুর বলছেন না কলমির দল টানলে সব একত্রিত হবে। তো দেখুন শ্রীরামকৃষ্ণ গুরু, এই গুরু শক্তিকে কেন্দ্র করে কত ভার্সেটাইল তার ডিসাইপলরা এসেছিলেন। একদিকে নাগমশাই, একদিকে গোপালের মা, একদিকে মনমোহন, মণি মল্লিক, মানে মাস্টারমশাই নয়, ইনি সিঁদুরিয়াপট্টির মণি মল্লিক, ঠাকুরের পরম ভক্ত। সিঁদুরিয়াপট্টি এসেছেন কি, তার ছেলে মারা গেছে, পুত্র শোকে, আরেক পুত্র শোকাহত পিতা। ঠাকুরের কাছে বসে আছেন, চোখের জল ফেলতে পারছেন না, সব আটকে গেছে কথা। ঠাকুর প্রথমটা কিছুই বলছেন না, পাত্তা দিচ্ছে না। তারপর হঠাৎ করে একটা গান ধরলেন, জীব সাজ সমরে, বলে সে এমন তার শরীরের ভাব পরিবর্তন হতো। শরৎ মহারাজ খুব সুন্দরভাবে লিখছেন, বলছেন যে ঠাকুরকে দেখলে যদি তোমরা বলো গুরু, ঠাকুরকে আমরা গুরু বলি, কেউ বিশ্বাস করবে না। গুরু যদি কেউ ঠাকুরকে বলতো, ইনিশিয়ালি ঠাকুর তাকে একটা পরিভাষায় সম্বোধন করতেন, বলতেন শালা। বলছেন আমি 3টে জিনিস সহ্য করতে পারি না, গুরু, কর্তা, বাবা। তাই শরৎ মহারাজ লিখছেন এক জায়গায়, বলছেন যে ঠাকুর, তোমরা যদি বলো ঠাকুর গুরু, কেউ বিশ্বাস করবে না। বলছে আমরা মানুষটাকে দেখেছি দিনের থেকেও দিন, সবাইকে নমস্কার করছেন। বলছেন আমি ভক্তের রেণু, আমি কিছুই নয়, তোমার একগাছি চুলেরও সমান নয়, তোমার শরীরে একগাছি রোমের সমানও নয়, বলে সবাইকে প্রণাম করতে যেতেন। বলছে কি করে লোকে বিশ্বাস করবে যে তোমরা তাকে একে গুরু বলছো? কিন্তু আমরা দেখেছি কীরকমভাবে মুহুর্মুহু তার মধ্যে এই গুরুভাবে স্ফুরণ হতো, কীরকমভাবে চেঞ্জ হতো তার অঙ্গ লক্ষণ সকল। এবং বহু সময় একজন লেপার, কুষ্ঠরোগী এসছে, অদ্ভুত জিনিস, ঠাকুরকে বলছে তার কুষ্ঠর হাত, বলছে যে আপনি সারিয়ে দিতে পারেন। শ্রীরামকৃষ্ণ কখনো এরকম করতেন না। তো সরল বালক, তো জগন্মাতার হাত বুলি দিয়েছে, বলছে যা মায়ের ইচ্ছা হয়তো সেরে যাবে। ওই সেই লোকটার পরে কুষ্ঠ সেরে গেল। বলছেন তারপরে ঠাকুরের হাতে এমন যন্ত্রণা শুরু হলো, মানে একবারে উদগ্র যন্ত্রণা। ঠাকুর চিৎকার করছেন, বালকের মতো রোদন করছেন, বলছেন দেখো ওই লোকটা সেরে গেল, যা ভোগ আমার এই হাতটার উপর দিয়ে হয়ে গেল। তো এইরকম আরেকটা জিনিস যেটা খুব মনে হয়, ভাবগ্রাহী জনার্দন ঠাকুর কারো ভাব ভাঙতেন না, যার যেরকম ভাব ছিল তাকে সেইভাবে অগ্রসর করতেন। যেমন অদ্ভুতভাবে দেখবেন, ওই লাটু গঙ্গার ধারে বসে ধ্যান করছে, ঠাকুর তাকে বলছেন ওরে তুই এখানে যা ধ্যান করছিস, নবদে তিনি রুটি বেলার লোক পাচ্ছেন না। ঠাকুরকে লাটুকে পাঠিয়ে দিচ্ছেন। লাটু খুব সরল সাদাসিধে দেহাতি বালক, তো এই রামবাবুর বাড়ির চাকর ছিল, রামবাবু মাঝে মাঝে জিনিসপত্র পাঠাতেন। এবার এমন ভালোবাসায় পড়লেন যে আর লাটু যেতে চাইছে না। যত ঠাকুর বলছে তুই চলে যা, সে কিছুতেই যাবে না। তো রামবাবু যখন এসছে, তখন রামবাবুর স্ত্রী এসে বোঝাচ্ছেন যে তুই যদি না যাস তো বাবু তোকে খেতে দেয়, কাপড় দেয়, কে দেবে? লাটু এত সরল, বলছে হ্যাঁ উনি আমাকে এত ভালোবাসেন, একটা কাপড় দেবেন না? তো রামদত্ত পরে এসছেন, ঠাকুর বলছেন দেখো রাম, এই ছেলেটা এখান থেকে কিছুতেই যেতে চায় না। তো রামদত্ত খুব মজা করে বলছেন ভালোবেসে এর মাথাটা খেলেন, এখন না তার মধ্যে আমাকে কেন? এই লাটু কিন্তু থেকে গেল। একদিকে ছিলেন নরেন্দ্রনাথের সেই অদ্বৈত বেদান্ত, তাকে সেইভাবে এগিয়ে দিচ্ছেন, খাপ খোলা তলোয়ার। গিরিশ এই তখনকার দিনের অত বিখ্যাত একবারে ব্রাহ্ম সমাজের নেতাকে সব তার সঙ্গে তুলনা করছেন কলেজে পড়া একটি ছাত্রের।
বলছেন কেশবের মধ্যে কেশব একটি শক্তিতে জগৎ মাঠিয়েছে, নরেনের মুদ্রা 18টা শক্তি আছে। তো বাবুরাম, হরিনাথ, বিজ্ঞান মহারাজ, এদের এক একজনকে এক একভাবে শ্রীরামকৃষ্ণদেব দেখা যাচ্ছে যে সাধনার পথে অগ্রসর করে দিচ্ছেন। এটি শ্রীরামকৃষ্ণের গুরু ভাবের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। এই গুরুভাবের উৎস কি ছিল? ঠাকুর, আপনারা সবাই জানেন, ভাবমুখ। শ্রীরামকৃষ্ণের জীবনে একটি এরকম ঘটনা আমরা পাই, এই দক্ষিণেশ্বরের সেই ঘর যেখানে তার একটি দর্শন হয়েছিল। ভাবমুখ কি? এটি একটি পরিপূর্ণ পৃথক একটি আলোচনার পরিসর। শুধু এটুকু বললেই আমি এখানে এই ভাবমুখের কথা দু লাইনে এটিই বলবো যে একটি আছে বিশ্ব মন, বিশ্ব আমি। রবীন্দ্রনাথের একটি খুব সুন্দর কবিতা আছে, আমি। সেখানে রবীন্দ্রনাথ এই বৈদান্তিক যে তত্ত্ব বিশ্ব আমি, আমরা বেদান্তে যাকে সমষ্টি উপহিত চৈতন্যম বলি, রবীন্দ্রনাথ খুব সুন্দর লিখছেন, বলছেন, ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির কখনে আলো আধারির ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। তো সমষ্টি যে মন, শ্রীরামকৃষ্ণের মন, বেদান্তে যাকে বলে সমষ্টি উপহিত চৈতন্যম, শ্রীরামকৃষ্ণের মন এই সমষ্টির সাথে একীভূত হয়ে যেত। সেই জন্য তিনি মানুষের ভাব বুঝতে পারতেন, সেই দিকে তাকে ঠেলে দিতেন। বেদান্তের একটি তত্ত্ব আছে যে ব্রহ্মসত্য জগন মিথ্যা, জীব ব্রহ্মই বা না পর। শ্রীরামকৃষ্ণের ভাবমুখের কিন্তু তত্ত্ব ছিল ব্রহ্মসত্য জগৎ লীলা। ঠাকুর যে বিজ্ঞানীর অবস্থার কথা বলেছিলেন, মধুসূদন সরস্বতী সেই অদ্বৈত সিদ্ধিতে এই মিথ্যাত্বের যে স্বরূপ নিরূপণ করেছেন, জগতের মিথ্যাত্ব বলে অদ্বৈতবাদীরা জগৎকে রিফিউট করে, কিন্তু মধুসূদন খুব সুন্দর তার ব্যাখ্যা দিয়েছিলেন। তো যাই হোক, ঠাকুর এই ব্রহ্মের যে আনন্দ যে অ্যাসপেক্ট, এইটি হচ্ছে ঠাকুরের ভাবমুখের উৎস। তো ঠাকুর এই ভাবমুখে থাকতেন এবং তার যে গুরু শক্তি, তার অন্যতম উৎস ছিল এইটি। শরৎ মহারাজই এটি নির্দেশ করেছেন। আপনারা যদি এই পুরো একটা বিরাট অংশ আছে লীলা প্রসঙ্গে গুরু ভাব এবং ভাব সমাধি দর্শন সম্বন্ধে কয়েকটি কথা ওই জায়গাগুলো পড়েন, দেখবেন খুব সুন্দরভাবে শরৎ মহারাজ এটি বলেছেন। সমষ্টি মনের সঙ্গে একাত্মতা, এটি হচ্ছে ভাবমুখের মূল কথা। আমি শেষ করব, যেহেতু তিনে এক, একে তিন বললাম, আমার এই কথাটি খুব প্রিয়। একবার আমি অনেক সময় আলোচনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলি, একবার ওই মায়ের কথাটা দেখবেন, মায়ের আলোচনার দিয়ে শেষ করছি ছোট্ট করে। মা একবার এরকম বলে ফেলেছিলেন, মায়ের কথাতে আছে, একজন বলছেন যে মা, ঠাকুরের মূর্তি ধ্যান করতে করতে মাঝে মাঝে আপনার মূর্তি মনে আসে। ঠাকুরের তো আমরা ধ্যান করি, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদা সদা কৃত ভেদাতীতমেক স্বরূপম, আমরা যখন ধ্যান করি শ্রীরামকৃষ্ণ দেবের, তা একজন ভক্ত বলছেন আপনার মূর্তি কখনো মনে আসে। তো মা হঠাৎ করে বলে ফেলেছেন মুখ ফসকে যে হ্যাঁ, আমি আর ঠাকুর কি আলাদা? সঙ্গে সঙ্গে যে বলেছে, কি বললে বলো? তখন আমার মা কথা ঘুরিয়ে দিচ্ছেন, বলছে না না না, ঠাকুরই ইষ্ট। যাই হোক, এখন এরা তো এই ত্রয়ী আলাদা নয়, একটি তত্ত্ব, তার তিনটি ভাব। তো মা খুব সুন্দরভাবে বলেছেন যে জানো তো বাবা, ঠাকুরের জগতের সবার উপরে মাতৃভাব ছিল। এবার সেই মাতৃভাব বিকাশের জন্য আমাকে রেখে গেছেন, তার কারণ তার সেই পুরুষ শরীরে সেই বাঞ্ছিত মাতৃভাবের বিকাশ সম্ভব ছিল না, তার জন্য প্রয়োজন ছিল একটি নারী শরীরের, তো যেটি মায়ের মধ্যে দিয়ে এসেছিল। তো ঠাকুরের গুরু শক্তি অদ্ভুতভাবে মায়ের মধ্যে দিয়ে সঞ্চালিত হয় এবং তার সূত্রপাতটাও খুব সংক্ষেপেই, জাস্ট আপনারা সবাই জানেন বলেই বলছি। এবং সেই সময় থেকে শুরু, দক্ষিণেশ্বরে ছেলেরা তপস্যা করছে, তো ঠাকুর মেপে দিয়েছেন বাবুরামকে এই 4খানা, একে 6খানা, একে 5খানা এরকম রুটি দেবে, রাখালকে 6খানা এরকম ভাগ করা আছে। তো মা বেশি দিয়ে দিতেন। ঠাকুর একদিন অনুযোগ করেছিলেন যে কি হবে, এদের সাধন ভজন নষ্ট হচ্ছে। তো মা কিন্তু ওইখান থেকে খুব একদম পরিষ্কার ক্লিয়ার বলেছিলেন, ওদের জন্য না, ওদের ভবিষ্যৎ আমি দেখব। দেখুন, ঠাকুর আর একটা কথাও বললেন না, বহু আলোচনা এটা আমাদের আছে, ঠাকুর একটি কথাও আর বললেন না, চটিজুতো পরে যেরকমভাবে এসেছিলেন চলে গেল। বিকজ হি আন্ডারস্টুড যে
এইবার তার সরে যাওয়ার সময় এসেছে, এইবার এই মাতৃশক্তিকে জাগাতে হবে। এই মাতৃশক্তি আস্তে 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 জাগরিতা হচ্ছেন। বলা হয় শ্রীরামকৃষ্ণের আগমনের সঙ্গে ব্রহ্মকুণ্ডলিনী জাগ্রতা হয়েছেন। ব্রহ্মকুণ্ডলিনী মানে হচ্ছে একটা সমষ্টির আধ্যাত্মিক উত্থান হয়েছে। তো এই মাতৃশক্তি বিকশিত হয়েছিল গুরুভাব মায়ের মধ্যে দিয়ে। ঠাকুর সেটি বলেই গিয়েছিল, বলছে এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। মা বলছে আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? বলছে না না, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। এবং ধীরে ধীরে দেখা গেল ঠাকুর শরীর যবে চলে গেল, যেই খবর এলো, খেয়াল করুন মায়ের একটি মাত্র শব্দ, আমার মা কালী কোথায় গেলে গো। ঠাকুরকে তিনি কিভাবে দেখতেন। এবার পরপর এই আপনার অযোধ্যা, প্রথমে দেওঘর, তারপরে কাশীতে সে বিশ্বনাথের মন্দিরে মায়ের ভিশন, অযোধ্যা থেকে যাচ্ছেন বৃন্দাবন, বৃন্দাবনের ট্রেনে ঠাকুর এই জানলা দিয়ে বলছেন ইষ্টকবচ ছিল, বলছেন হাতটা ঢুকিয়ে রাখো, ইত্যাদি করে 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 ফাইনালি এসে দেখছি বৃন্দাবন। এবং বৃন্দাবনে যদি ক্রমটা লক্ষ্য করেন, এইখানে প্রথম ঠাকুর একবারে দর্শন নিয়ে মাকে বলছেন, পরপর 3 দিন যোগেনকে দীক্ষা দাও। মা বলছেন ছেলে যোগেন, কি দীক্ষা দিতে হবে? বলছেন যে মা বলছেন আমি তোমার কোনো ছেলের সাথে কথাই বলি না, আমি কি করে দীক্ষা দেবো? ঠাকুর একবারে ক্যাটেগরিক্যালি পরপর 3 দিন বলছেন এইভাবে দীক্ষা দাও যোগেনকে, এই মন্ত্রে দীক্ষা দাও। মা যোগেন মহারাজকে ডেকে প্রথম দীক্ষা দিলেন। এত জোরে শব্দ এর সাধারণত হয় না, এত জোরে শব্দ উচ্চারণ করলেন পাশের ঘরের লোকে শুনতে পেল। তো যোগেন হচ্ছেন মায়ের প্রথম, এই দিয়ে শুরু। হ্যাঁ, তো মায়ের গুরুশক্তি এইরকমভাবে ধীরে ধীরে সংঘকে ছেয়ে ফেলল। খেয়াল করুন, একটা সন্ন্যাসী সংঘ কেউ পৃথিবীর ইতিহাসে কোথাও কেউ কোনো দিন দেখেনি। একটি পুরুষদের একটি সন্ন্যাসী সংঘ, এই সংঘের সর্বময়ী কর্ত্রী ছিলেন একজন নারী। She was not elected, she was not selected. নিবেদিতা বলছেন তার মানে রামকৃষ্ণের শিষ্যদের মায়ের প্রতি যে রাজোচিত আনুগত্য ছিল দেখার মতো। 1897 1 মে রামকৃষ্ণ মিশন যেদিন হয়, স্বামীজি বলছেন যে সারদা দেবীকে কি তুমি তাকে কি শুধু আমাদের গুরুপত্নী আর বলে মনে করো? শ্রীরামকৃষ্ণের স্ত্রী, তিনি তা নয় ভাই। আমাদের এই যে সংঘ হচ্ছে, তিনি তার পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। সংঘ জননী দিস টার্ম ওয়াজ কয়েন্ড বাই স্বামীজি, সংঘ জননী। যাই হোক, এবার দেখুন একটা সংঘের উপরে তার কি কন্ট্রোল, তার কি কন্ট্রোল। অথচ এই সংঘ হওয়ার জন্য তার প্রার্থনাও কিন্তু কম নয়। আমরা জানি মায়ের এই ঠাকুর চলে গেছেন, মা বিভিন্ন জায়গাতে মানত করছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, বলছেন হ্যাঁ ঠাকুর তুমি এলে, সব আপনারা জানেন, ঠাকুর তুমি এলে, কজনকে নিয়ে আনন্দ করে চলে গেলে, তোমার আসার কি দরকার ছিল? আমার ছেলেরা খেতে পায় না, পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তুমি একটা ওদের থাকার ব্যবস্থা করো, ওরা তোমার ভাব উপদেশ নিয়ে একসাথে থাকবে, ইত্যাদি ইত্যাদি। ভালোবাসায় তৈরি হয়েছে এই মঠ। তো শ্রী শ্রী মায়ের গুরুশক্তি দেখলাম পরের সংঘকে পুরোপুরি আবৃত করে ফেলল। প্লেগ, স্বামীজি বলছেন মঠ বেঁচে দেব, মা প্রথম বলছেন না। এই গুরুশক্তি দেখুন কি কন্ট্রোল। বলছেন সে কি বাবা, ঠাকুরের নামে মঠ করেছো, আমার নামে উৎসর্গ করেছো, মঠ বিক্রি করার অধিকারই তোমার নেই। দিলেন না। স্বামীজি চেয়েছিলেন, রঘুনন্দন স্মৃতিতে আছে, নবম্যাম পূজায় দেবীম কৃত্বা রুধির কর্দমম, বলির হবে বেলুর মঠে। মা একবারে ক্লিয়ার ইনস্ট্রাকশন, মঠে দুর্গা পুজো করে শক্তির উপাসনা করতে হবে বই কি, তবে বাবা তোমরা সন্ন্যাসী, পশু বলি দিও না। রদ হয়ে গেল। তো এই যে শ্রী শ্রীমা গুরু শক্তিরূপে, এবং তার অদ্ভুত ওই ঠাকুরের থেকে শুরু, আর মা, আর তার সার্থক উত্তরসূরি ছিলেন স্বামীজি। স্বামীজির একজন শিষ্য ছিলেন, প্রথম যিনি সন্ন্যাসী শিষ্য বলা হয়, সদানন্দজি। তিনি একবার এরকম বলেছিলেন ঠাকুরের সম্বন্ধে, স্বামীজি বলেছিলেন লাভ পার্সনিফাইড। তো এই মানে সদানন্দজি বলতেন যে আমরা হচ্ছি সেই আননোন বিবেকানন্দের চেলা, বুঝলি? গুরু পরম্পরা দেখুন, বলছেন আমরা সেই আননোন বিবেকানন্দের চেলা, আমরা দুজনে পথে পথে ঘুরে বেড়াতাম, গাছতলায় থাকতাম আর ভিক্ষা করে খেতাম, তোদের আমেরিকার গ্ল্যামার দেখে আসিনি, সেফ নরেন দত্তের পিড়িতে পড়ে এসেছি। আমার গুরু এমন ছিলেন, সদানন্দজি বলছেন, যখন আমি অসুস্থ টোলে মোলে পড়ে যেতে পারি, আমার গুরু আমাকে শুধু বহন করেননি, আমার জুতো পর্যন্ত বহন করেছে। তা না হলে কি আর তাকে গুরু করি? বলছেন তোদের আমেরিকান গ্ল্যামার দেখে আসিনি, নরেন দত্তর পিড়িতে পড়ে এসেছি। হি ওয়াজ অল লাভ অ্যান্ড দ্যাট ওয়াজ স্বামীজি।
তা এই গুরু পরম্পরা আমাদের বাহিত গুরু শিষ্য পরম্পরা। আপনাদের হয়তো 10 মিনিট বেশি সময় নিয়ে ফেললাম। সকলকে আবারও ধন্যবাদ। নমস্কার।